ভূত আছে কি নেই তার বিশ্বাস সেই ব্যক্তিরই হবে যে প্রত্যক্ষদর্শী। কেননা বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। আর সেই ঘন অন্ধকারের প্রত্যক্ষ সাক্ষী যারা, তারা জানে বাস্তবের মাটিতে দাঁড়িয়েও বিভ্রমের বীজ কেমন করে মনের গভীরে শিকড় ছড়ায়। হ্যালো গৌরবদা, আমি প্রদীপ্ত সুন্দর নায়ক পশ্চিম মেদিনীপুরের ঐতিহাসিক শহর মেদিনীপুর থেকে বলছি। বর্তমানে আমি মাইক্রোবায়োলজি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছি। আমি তোমার কণ্ঠের একজন একনিষ্ঠ ও নিয়মিত ভক্ত। প্রথমেই তোমাকে, প্রেতকথার সমস্ত টিম মেম্বারকে, একনিষ্ঠ ভক্তদেরকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই। সামনেই কালী পুজো, মা কালী সবার জীবনে মঙ্গল করুন। গৌরবদা, আমি প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টায় তোমার কণ্ঠে ঘটনা শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকি। গত 2 বছর হবে আমি প্রেত কথা নিয়মিত শুনছি। তবে আমাকে তোমার কণ্ঠের আসক্তিতে ফেলার ক্রেডিটটা আমার এক বান্ধবীর, সোমদত্তা মিশ্র, আমাদেরই কলেজে নিউট্রিশন নিয়ে পাঠরতা। ও একদিন তোমার ঘটনা আমাকে পাঠায়, আর তারপর থেকে আমি তোমার ঘটনা বলার স্টাইলে মুগ্ধ হয়ে যাই এবং সব কাজ ছেড়ে শুক্রবার এবং রবিবার 10টার সময় কানে হেডফোন দিয়ে সব ঘটনাগুলো রেগুলার বেসিসে শুনতে থাকি। শুধু আমি বা সোমদত্তা না, আমার বৌদিও তোমার কণ্ঠের একনিষ্ঠ ভক্ত। আজকের এই যে ঘটনাটি লিখছি তা কিন্তু সোমদত্তার তাগিদেই। ও যদি আমাকে বারবার লেখার জন্য অনুপ্রেরণা আর তাড়া না দিত, তাহলে হয়তো আজ ঘটনাটি পাঠানো হয়ে উঠত না। বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ঘটনা। सांस थाम लीजिए, क्योंकि आज की रात का सुकून अभी खौफ में बदलने वाला है। আরে বাহ, ট্যাগলাইন! নাইস নাইস। এই যে আপনারা এত সুন্দর করে ঘটনাগুলো লিখে পাঠান, আমার সত্যি খুব ভালো লাগে। এবং এই যে আমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি, এইটারও একটা অদ্ভুত আনন্দ। যখন পাশে দেখি এখন 1 মিলিয়ন লেখাটা, তখন অদ্ভুত আনন্দ লাগে। এবং আমাদের কালী পুজোতে আসুন আপনারা। প্রেতকথা প্রেজেন্টস বিশ্বের সবচেয়ে বড় জোড়া কালী এবার হয়েছে আমাদের আনন্দমেলা স্পোর্টিং ক্লাবে, বাঘাযতীন স্টেশন থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে। আসুন, প্রেতকথা থিমের এই পুজো দেখুন এবং আমাদের সঙ্গে দেখা করুন, আনন্দ করুন, দীপাবলি এনজয় করুন। আজ আমি আমার বর্তমান বাসভবনের সাথে জড়িত একটা ঘটনা বলবো। ঘটনার শুরু অনেক শত বছর আগে হলেও আমাদের পরিবারের দৃষ্টিগোচর হয় আজ থেকে প্রায় 40 বছর আগে। যখনকার কথা বলছি, তখন আজকের উন্নত এবং শহুরে মেদিনীপুর ছিল এক নিশুতি মফস্বল। জনমানবের আনাগোনা ছিল সীমিত। তখনের ভিত্তিতে যদি আমাদের বাড়ির অবস্থান বলা হয়, তবে আমাদের বাড়ির সামনে ছিল অতল অরণ্যের মতো গাছপালাতে ভর্তি। পিছনে ছিল একটা বড় কালচে পুকুর। আর আমাদের জায়গাটির ঠিক উল্টো দিকে প্রায় 50 মিটারের মধ্যে একটা পুরনো কবরস্থান। এই জমিটি কিনেছিলেন আমার স্বর্গীয় দাদু। তিনি কাজের সূত্রে মেদিনীপুরে আসা যাওয়া করতেন এবং সেখান থেকেই এই জায়গা তিনি কিনে রাখেন। এই পরিবেশে প্রথম স্থায়ী বসতি স্থাপন করেন আমার বাবা। সালটা তখন হবে 1995-এর আশেপাশে। বাবার পড়াশোনার সূত্রেই মেদিনীপুরে আসা। তার আগে আমাদের জায়গাটি তদারকির জন্য জেঠুরা আসতেন, কিন্তু কেউই স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করেননি। বাবা আসতেন এবং একবার এসে তিনি একটা বাড়ি বানান। বাড়ি তৈরির কাজ শুরু হতেই বাবা পথ চলতি লোকজনের মুখে কিছু মর্মভেদী ফিসফিসানি শুনতে পান। কাহিনীর কেন্দ্রবিন্দুতে ছিল আমাদের বাড়ির ঠিক সামনের বিশাল বটগাছটি। সেই গাছ, যার ডালপালা রাস্তার উপরে এমন ভাবে ঝুলেছিল যেন রাক্ষসের শতবাহু আকাশ থেকে নেমে এসেছে, যা রাস্তা পর্যন্ত বিস্তৃত। এমনিতেই নিজের আকৃতির জন্য একটা গা ছমছমে পরিস্থিতি থাকতো, তার উপর হোম ঘি ঢালত মানুষের কানাঘুষো। লোকমুখে প্রচলিত ছিল যে নিশুতি রাতে সেই বটতলায় গেলে নাকি গাছের ডাল আপনা আপনি ভেঙে পড়ত। মাঝে মাঝে অনেকেই দেখেছে যে গাছ থেকে অশুভ আগুনের ফুলকি বৃষ্টির ন্যায় ঝরে পড়ছে, বা গাছের ডালে বসে কেউ অদৃশ্য ফাঁসিতে বসে দোল খাচ্ছে। এই গুজবগুলো ছিল এতটাই প্রকট যে রাতের বেলা সেই রাস্তা দিয়ে মানুষ যেতে দ্বিধা বোধ করত। একটি ঘটনার কথা প্রায় অনেকের মুখেই শোনা যেত। একবার কাছেই একটা অষ্টম প্রহর হচ্ছিল। সেখান থেকে আসার সময় যারা যারা হাতে প্রসাদ নিয়ে এসেছিলেন, তারা যেই ওই গাছটির কাছে আসেন, কোনো কারণ ছাড়াই হাত থেকে মাটির পাত্র নিচে পড়ে যাচ্ছিল।
এবং ভেঙে যাচ্ছিল। একজনের সাথে হলেও না হয় ভাবা যেত যে মনের ভুল, কিন্তু এটা প্রায় 5-6 জনের সাথে হয়। সেই রাতে মানুষের মনে স্থায়ী আতঙ্কের বীজ বুনে দিয়েছিল বটগাছটি। এমনভাবেই দিন, মাস, ক্রমে বছর অতিবাহিত হয়। লোকমুখের গুজব বাড়তে থাকে, কিন্তু আমাদের কাউকেই এমন কোনো ঘটনার সম্মুখীন হতে হয়নি কখনো। লোকমুখে প্রচারিত গুজবগুলি মনের ভুল বলেই উড়িয়ে দেওয়া হয়েছিল। প্রথম আমরা যখন অনুভব করি যে কিছু একটা আছে, তখন সালটা 2000। আমার বাবা যখন বিদ্যার্থী জীবন সমাপ্তির পর দোকান খুলবেন বলে নির্ণয় নেন, সামনের দিকে যেখানে গাছটা ছিল সেখানে উনি সিদ্ধান্ত নেন যে একটা দোকান বানাবেন। যেমন ভাবা তেমন কাজ। প্রথমে লোক না পাওয়া গেলেও পরে লোকজন জোগাড় করে শুরু হয় গাছ কাটানোর কাজ। দীর্ঘ সংগ্রামের পর গাছ কাটার কাজ শেষ হয়, কিন্তু আসল বিপর্যয় নামে সে রাতে। বাবার হাড় হিম করা জ্বর আসে। জ্বরের তীব্রতা এতটাই ভয়ানক ছিল যে জ্যৈষ্ঠ মাসের গ্রীষ্ম হওয়া সত্ত্বেও বাবা বলছেন 10-10টি কম্বল গায়ে চাপা দেওয়ার পরেও তার শরীরের প্রতিটি কোষে যেন অসহ্য কাঁপুনি হচ্ছিল। কোনো ডাক্তার বা ওষুধ সেই জ্বরকে বশে আনতে পারছিল না। বাবার স্মৃতিচারণে শোনা যায় সেই রাতে জ্বরের ঘোরে তার কানের কাছে যেন চাপা স্বরে কেউ অনর্গল কথা বলছিল। শুধু কথা না, যেন হুঁশিয়ারি দিচ্ছে। ডাক্তারের ব্যর্থতার পর নিরুপায় হয়ে শরণাপন্ন হতে হয় এক গুণিনের। তিনি একটি তাবিজ দেন এবং 4 দিন পর সেই ধুম জ্বর আস্তে আস্তে কমতে শুরু করে। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তির বিরুদ্ধে এ ছিল রক্তমূল্যে কেনা এক সাময়িক বিজয়। এরপর অবশ্য সাময়িক শান্তি ফেরে। বাবার দোকান তৈরি হয়, ব্যবসা চলতে শুরু করে। আস্তে আস্তে ভগবানের কৃপাতে দোকান চলতে শুরু করে। তিনি আমার মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর আমি আসি ওনাদের কোল আলো করে। এতদূর অবধি প্রায় সবই ঠিকঠাক চলছিল, কিন্তু বিপদ কি আর বলে কয়ে আসে? আমাদের বাড়িটা ছিল একতলা। রাতের নিস্তব্ধতা নেমে এলেই শুরু হতো অদৃশ্য উপদ্রব। বাড়ির ছাদের উপর দিয়ে কারোর চাপা পদধ্বনি শোনা যেত, যেন কেউ ছাদে হেঁটে বেড়াচ্ছে। শুধু হাঁটা নয়, মাঝে মাঝে মনে হতো কেউ ক্ষিপ্ত গতিতে ছুটে বেড়াচ্ছে। এমনকি নৃত্য করলে যেমন শব্দ হয় তেমন শব্দ আসতো। কিন্তু যখনই আমরা উপরে দেখতে যেতাম, কাউকেই দেখতে পেতাম না। প্রথম দিকে আমরা মনের ভুল ভেবে বিষয়টাকে উড়িয়ে দিলেও পরের দিকে উপদ্রব আরো বাড়তে থাকে। ছাদের উপদ্রবের পাশাপাশি আমাদের বাড়ির যেটা মেইন দরজা, সেটা শক্ত কাঠের তৈরি হলেও তা আপনা আপনি কোনো বাতাস ছাড়াই মৃদু শব্দ করে খুলে যেত। আমরা ক্রমশ অতিষ্ঠ হতে শুরু করি। এরপর প্রকোপ সরাসরি আমার উপর এসে পড়ে। আমি ঘন ঘন অসুস্থ হতে শুরু করি। শরীর ক্রমশ ক্ষীয়মান হতে থাকে। আর সবচেয়ে ভয়ানক ছিল, কোনো কারণ ছাড়াই আমার হাত পা কেটে যেত। যেখানে আমার হাত পা কাটার কোনো কারণই নেই, সেখানেও দেখা যেত আমার হাত পা ছড়ে যেত, আর ভালোই রক্তপাত হতো। আঘাতের কোনো কারণ খুঁজে না পেলেও মনে হতো যেন অদৃশ্য মুখের আঁচড়ে ক্ষত সৃষ্টি হয়েছে। এসব অসহনীয় যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমরা তান্ত্রিকের খোঁজ শুরু করি এবং আমাদেরই এক চেনা পরিচিতের থেকে তান্ত্রিকের খবর পাই। ওনার কাছে যাওয়া হয় এবং আমাদের সমস্যাগুলো খুলে বললে উনি আমাদের আশ্বস্ত করে বলেন উনি আমাদের বাড়ি এসে এই সব সমস্যার প্রতিকার করবেন। ওনার কথা মতো উনি এলেন। এসে উনি প্রথমে আমাদের দোকানে বসলেন, কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন। তারপর উনি যে কথাটি বললেন তা আমাদেরকে আরো বিভ্রান্ত করল। উনি বললেন, তোমাদের ভিটেতে খারাপ কিছু নেই, আর এই শক্তি, এই ভালো শক্তি তোমাদের ভিটের জন্য ভালো। এরপর উনি জানান যে উনি হোমে বসবেন, ওনার কিছু সামগ্রী লাগবে। তার কথা মতো হোমের জন্য সামগ্রী আনা হলো। মাটির বাসনপত্র, সদ্য তোলা ডাব, গামছা, শুকনো লঙ্কা, টাটকা জবা ফুলের মালা, হোমের কাঠ এবং অন্যান্য জিনিসপত্র। রাত তখন প্রায় 10টা। শুভ সময় দেখে তান্ত্রিক মশাই মা কালীর যোগে বসলেন। স্থানটি ছিল যে ঘরে আমি বর্তমানে পড়াশোনা করি সেই কক্ষের ঈশান কোণ। যেখানে মা কালীর একটি প্রতিচ্ছবি রাখা হয়, সেখানে মা কালীকে জবা ফুলের মালা পরানো হলো। সামনে একটা মাটির ঘট স্থাপন করা হলো। নানা সামগ্রী,
পঞ্চগুড়ি পঞ্চশস্য দিয়ে একটা ঘেরা টোপ তৈরি করা হলো এবং তার উপর ঘট স্থাপন করা হলো। আসল চমক শুরু হলো হোমের পর। যজ্ঞ সম্পূর্ণ করার পর তান্ত্রিক মশাই দেবী মায়ের কাছে ফুল চাইতে বসলেন। তাঁর কণ্ঠস্বরে ছিল এক গভীর আরতি। মা, তোমার সন্তানেরা অসহায় অবস্থায় আছে, তুমি তো মা, ওদের মঙ্গল চেয়ে আমাকে ফুল দাও মা, আমাকে ফুল দাও। বহুক্ষণ ধরে পূজা অর্চনা চলার পর হঠাৎ আমরা লক্ষ্য করি ঘটের শীর্ষদেশের উপরে কোথা থেকে একটা পঞ্চমুখী লাল জবা ফুল শূন্যে ঘূর্ণায়মান অবস্থায় এসে পড়েছে। ফুলটি দেখে মনে হচ্ছিল যেন সেটি সদ্য গাছ থেকে তোলা। তার সতেজতা এবং রং ছিল এতটাই তীব্র। সে ফুলটি তারপর তান্ত্রিকের হাতে এসে পড়ল। তিনি তখন আমাদের জানান যে মা সন্তুষ্ট হয়েছেন এবং তিনি এর প্রতিকার করবেন। এরপরে শুরু হলো আরেক অলৌকিক কাণ্ড। যে রুমটির মধ্যে হোমযজ্ঞ চলছিল, হঠাৎ কোথা থেকে এক তীব্র ঘূর্ণির সঙ্গে বেলপাতার ঝড় এসে পড়ল। নিমেষের মধ্যেই গোটা ঘর বেলপাতায় ঢেকে গেল। তান্ত্রিকের পর গঙ্গা জল ছিটিয়ে দিলে সব শান্ত হয়। এরপর উনি 4টি ছোট ছোট মাটির কলস বের করলেন। সে কলসগুলির মধ্যে বিভিন্ন মন্ত্রপুত জিনিসপত্র ভরে দিয়ে তিনি আমাদের নির্দেশ দিলেন বাড়ির 4 সীমানাতে কলসগুলি মাটিতে পুঁতে দিয়ে আসতে। আমরা তার কথা মতো সমস্ত ক্রিয়া সম্পূর্ণ করলাম। আমরা সত্তাটির পরিচয় সম্পর্কে জানতে চাইলাম। তান্ত্রিক মশাই বললেন, আজ থেকে অনেক বছর আগে একটা বাচ্চা ব্রাহ্মণ ছেলে পৈতের মাত্র 3 দিনের মাথায় মারা যায়। সেই অকাল মৃত ব্রাহ্মণ বালক আমাদের বাস্তুতে থাকা পুরনো সেই বটগাছের ডালেই নিজের আস্তানা বেঁধেছিল। এরপর দীর্ঘদিন আমাদের কোনো সমস্যা হয়। জীবন আমাদের যেমন সাধারণভাবে কাটে, তেমনি ভগবানের দয়ায় মা কালীর আশীর্বাদে স্বাভাবিকভাবেই কাটছিল। কিন্তু এখানেই ঘটে বিপত্তি। আসলে আমাদের এই বাস্তুটি ছিল আমার বাবা সহ 3 ভাইয়ের। সামনের এবং পিছনের যে ফাঁকা জায়গাগুলো আমার জেঠুদের অংশে পড়েছিল, তারা সেখানেই বাড়ি বানানোর সিদ্ধান্ত নিলেন। স্বভাবতই বাড়ি তৈরির জন্য মাটি খোঁড়ার সময় মাটিতে পুঁতে রাখা সেই মন্ত্রপুত মাটির কলসগুলি হয় স্থানচ্যুত। কলস সরানোর পর আবার শুরু হলো ছাদের উপর সেই চাপা দৌড়াদৌড়ি এবং অশুভ পদধ্বনি। এবার আমাদের একতলা বাড়িটি দোতলাতে রূপান্তরিত হয়। আমরা নিচের তলায় তেমন কোনো অনুভূতি না পেলেও যারা ছাদে ভাড়াটিয়া হিসেবে থাকত, তারা মাঝে মাঝেই অশরীরী হাঁটা চলা এবং দৌড়ানোর অনুভূতি পেত। এর কয়েক বছর পর 2023 সালে আমার দাদার বিয়ে হয়। আমার নতুন বৌদি সদ্য বিবাহিতা প্রায়শই রাতের বেলায় ছাদে যেতেন হাওয়া খাওয়ার জন্য বা পায়চারি করতে। তেমনি গ্রীষ্মের রাতে দাদা বৌদি খাওয়া দাওয়ার পর ছাদে পায়চারি করছিলেন। হঠাৎ করে বৌদি দাদাকে ফিসফিস করে জিজ্ঞাসা করলেন তিনি কোনো তীব্র মিষ্টি ফুলের সুবাস পাচ্ছেন কিনা। দাদা ধমক দিয়ে বৌদিকে বলল, রাত্রিবেলায় কোনো কিছুর গন্ধ পেলে সেটা বলতে নেই, জানো না? এরপরে শুরু হলো আসল বিভীষিকা। ঘুমের মধ্যে বৌদি স্বপ্ন দেখল যে একটা অস্বাভাবিক বাচ্চা ছেলে তার বুকের উপর এসে বসে আছে। বাচ্চাটা খুব ভারী, তার ভার এতটাই অসহনীয় যে স্বপ্নের মধ্যেই বৌদির শ্বাসরোধ হতে থাকে। বৌদি চাইলেও সেই বাচ্চা ছেলেটিকে নিজের উপর থেকে কিছুতেই নামাতে পারছিলেন না। এরপর হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে গেলেন। সকালবেলায় যখন বৌদির জ্ঞান ফিরল, তখন তার ধুম জ্বর। জ্বরের কারণ হিসেবে বৌদি গত রাতের স্বপ্নের কথা প্রথমে দাদাকে জানায়নি। ভেবেছিল হয়তো এটা বাকি 5টা দুঃস্বপ্নের মতোই একটা, কিন্তু বুঝতে পারেনি তার জন্য কি ভয়ঙ্কর অপেক্ষা করছে। এরপর থেকে রাতে সেই স্বপ্ন দেখা যেন নিত্যদিনের রুটিন হয়ে গেল। প্রতিদিনই ঘুমানোর পর জ্বর আসছে, আবার সকালে গায়ে জ্বর থাকছে না। বৌদি দ্বিতীয় দিনই দাদাকে গত 2 দিনের স্বপ্নের ব্যাপারে জানিয়ে দেয়, কিন্তু দাদা বৌদি দুজনেই এই ঘটনার কোনো কুল কিনারা খুঁজে পায়নি। কয়েকদিন পর দাদা লক্ষ্য করে প্রতি রাতে ঘুমিয়ে পড়ার পর বৌদির জ্বর আসে। বৌদিকে জিজ্ঞাসা করলে বলে তিনি এসবের কিছুই জানেন না। ঘটনার তীব্রতা কমে তো নেই, বরং দিন দিন বাড়তে শুরু করে। প্রথম স্বপ্নের প্রায় 1 মাস পর থেকে বৌদি অনুভব করলেন যে যখনই তিনি বিছানার উপর ঘুমিয়ে থাকেন, মনে হয় কেউ যেন তাকে খাট থেকে টেনে নামিয়ে দেবে।
আবার যখন বাড়ির মধ্যে কোথাও যাতায়াত করছেন, মনে হতো সেই বাচ্চাটি যেন তার পিছু ধাওয়া করছে। রান্না করতে গেলে মনে হতো রান্নাঘরের দরজায় সেই বাচ্চাটি উঁকি মেরে দাঁড়িয়ে আছে। এক কথায় সেই স্বপ্নের বাচ্চাটি যেন বৌদির ছায়া হয়ে গিয়েছিল। যেখানেই যাচ্ছেন সেখানেই বাচ্চাটি পিছু নিচ্ছে। বৌদি এতটাই ভয় এবং মানসিক পীড়নে আক্রান্ত হলো যে রাতে একা বাড়িতে থাকতে পারত না। ভয় হয় দোকানে দাদার কাছে, নয়তো আমাদের বাড়ি চলে আসতেন। এমনকি রাতে ঘুমানোর সময়ও ঠিক করে পা মেলে ঘুমোতে পারতেন না, যদি সেই বাচ্চাটি খাট থেকে টেনে ফেলে দেয়। এই ভয় সঙ্গে তো স্বপ্নের পুনরাবৃত্তি হতোই। প্রায় 5-6 মাস চলার পর বৌদির পরিচিত এক গুণিনকে ডাকা হলো। তিনি এসে আসল ঘটনা জানালেন। তার বিশ্লেষণ ছিল, আমার বৌদির রাশির সঙ্গে আমাদের বাস্তুতে থাকা সেই প্রেত সত্তাটির রাশি এক। আর সেই রাতে মিষ্টি গন্ধের কথা মুখে উচ্চারণ করার জন্য সেই সত্তাটি বৌদির উপর স্থায়ীভাবে প্রভাব ফেলে। এরপর বৌদিকে কয়েকটি মাদুলি এবং তাবিজ দেওয়া হয়। সেগুলি ধারণ করার পর বৌদির আর কোনো সমস্যা দেখা দেয় না। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। আমাদের বাস্তুতে আমাদের এবং আমার 2 জেঠুর বাড়ি হয়ে যাওয়ায় স্বভাবতই সেই প্রেত সত্তাটি সম্পূর্ণভাবে স্থানচ্যুত হয়। সেবার আমাদের পাশের একটি বাস্তুতে থাকা একটি বেল গাছের ডালে নতুন করে বাসা বাঁধে। সে বাড়ির সবচেয়ে ছোট ছেলের হঠাৎ করে মাথার ব্যামো দেখা দেয়। চিকিৎসকরা জানান তার মাথায় টিউমার হয়েছে, কিন্তু ছেলেটি পড়াশোনাতে খুব ভালো ছিল। হঠাৎ করেই তার কপালে এমন দুর্ভোগ নেমে আসে। যে ছেলেটির কথা বলা হচ্ছে তারই কাকু প্রতিদিন ওই বেল গাছের নিচে শৌচকর্ম করতেন। এর ফলে সেই প্রেতাত্মা রুষ্ট হয়ে ওঠে। সেই পরিবারে দাদুর আকস্মিক মৃত্যু হয় কোনো অসুখ বিসুখ ছাড়াই। এরপর ঠাকুমারও হঠাৎ করে কোনো বড় রোগ ছাড়াই মৃত্যু হয়। পরপর 2 জনের মৃত্যু হয়। শুধু এই না, পরিবারটি যেন মানসিক অবসাদে ভুগছে। বর্তমানে আমাদের বাড়িতে কোনো সমস্যা নেই, কিন্তু সেই অকালমৃত ব্রাহ্মণ বালকের অতৃপ্ত আত্মা যখন স্থানচ্যুত হয়ে অন্য বাস্তুতে প্রভাব ফেলতে পারে, তখন প্রশ্ন জাগে, সমস্যা আসতে আর কত দেরি? হয়তো সে কোথাও নিভৃতে অপেক্ষা করছে তার পরবর্তী শিকারের জন্য। আর মেদিনীপুরের এই প্রাচীন ভিটে আজও ধারণ করে আছে সেই অশুভ ইতিহাসের করুণ স্মৃতি। আমি পেশায় যদিও অণুজীবে দৃষ্টি নিবদ্ধ, কিন্তু এই ঘটনার প্রতিটি কোণে এমন এক অশরীরীর ছাপ রয়েছে যা সমস্ত বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে আজও আমাদের বর্তমান বাসগৃহের অলিন্দে, ছাদের কার্নিশে, এমনকি আমাদের স্বপ্নেও চাপা আতঙ্ক হয়ে ঘুরে বেড়ায়। এই ছিল ঘটনা। প্রথমবার ঘটনা পাঠানোর চেষ্টা করলাম, জানি অনেকটাই বড় হয়ে গেছে। ভুল ত্রুটি হলে ক্ষমা করো এবং সেগুলো কিছুটা শুধরে নিয়ে নিজের মতো করে পাঠ করার অনুরোধ রইল। তোমার কণ্ঠে আমার ঘটনাটি পাঠের অপেক্ষায় থাকলাম। ঘটনাটি সিলেক্ট হলে আমাকে এপিসোড নাম্বারটা জানিও। ঘটনা সিলেক্ট হলে আমার সংগ্রহে থাকা আরো কিছু ঘটনা পাঠানোর সাহস জোটাতে পারবো। তোমাকে এবং প্রেতকথা পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় জানালাম। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অসংখ্য ধন্যবাদ প্রদীপ্ত। তোমার লেখাটা পড়ার সময় আমার খুবই ভালো লাগলো এবং খুব মন দিয়ে আমি লেখাটা পড়লাম। দারুণ একটা ঘটনা, এবং এই ঘটনাটার মধ্যে অনেকটা বিশ্বাসযোগ্যতা আছে। আমার তো ঘটনাটাকে একদমই সত্যি বলে মনে হলো, এবং আমি কখনো যদি পারি মেদিনীপুর যাই, তোমার ভিটে ডেফিনেটলি আমি একবার যাব এবং সে বেল গাছটা দেখতে চাই। সেই গাছটা তো আর দেখতে পারবো না, পুরনো গাছটা, কিন্তু সেই স্থানটা দেখতে চাই। আর এভাবেই আমাদেরকে অনেক ঘটনা পাঠাতে থাকো। আশা করছি তোমার ঘটনা মানুষের খুব পছন্দ হবে, যেরকম ভাবে আমার পছন্দ হলো। আমি চাই তুমি আরো ঘটনা পাঠাও। প্রেতকথার সকল শ্রোতারা চাই তুমি আরো ঘটনা পাঠাও। মায়ের আশীর্বাদ থাকলে আমরা সবসময় সামনের দিকে এগিয়ে যাই, যেভাবে প্রেতকথা এগিয়ে চলেছে। হতে পারে আমরা ভৌতিক ঘটনার প্ল্যাটফর্ম, কিন্তু মায়ের আশীর্বাদ না থাকলে আমাদের এই প্ল্যাটফর্ম এতটা বড় হতে পারতো না। আর ভূত প্রেত সব মায়েরই চেলাচামুন্ডা। সো মায়ের আশীর্বাদ আমাদের সাথে সবসময় আছে। আপনারা আসুন, আমাদের পুজো দেখুন, প্রেতকথা এক্সপ্রেসে চলুন, আমাদের ঘটনা পাঠান prettkatha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ। চলুন আজকের এই ভূত চতুর্দশী স্পেশাল এপিসোডে চলে যাই আজকের আমাদের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত
উইথ গৌরব। ঘটনা পাঠিয়েছেন তামিনা নিশা, আমাদের সকলের খুব প্রিয় এবং আপনাদের প্রচন্ড চাহিদার একজন মানুষ। আজ ভূত চতুর্দশী স্পেশাল এপিসোডে আমাদেরকে উপহার দিয়েছেন তার একটি ঘটনা। ঘটনার নাম অদৃশ্য সাদা ছাগল। স্নেহের গৌরব, আমি সে বিশ্বজোড়া সাফল্যের জন্য প্রথমেই এক আকাশ অভিনন্দন জানাই। তুমি তোমার মেধা, মননশীলতা ও কর্মগুণে এভাবেই অনুসরণীয় অনুকরণীয় হয়ে থেকো জগৎময়। সকল বাঙালির হৃদয় সেই আশীর্বাদ করছি। অশেষ ধন্যবাদ। তোমার এরকম ভালোবাসা, তোমার এতটা আবেগপ্রেত কথার প্রতি আমি সবসময় অবাক হই। এতটা মন থেকে তুমি আমায় ভালোবাসো, প্রেত কথাকে ভালোবাসো। মনে হয় যেন আমারই পরিবারের একজন। দেখা করার খুব ইচ্ছে রইল সামনাসামনি। লিখছেন, কেমন আছো জিজ্ঞাসা করব না, কারণ আমি জানি যে মানুষ এতজনের দোয়া এবং আশীর্বাদে তুষ্ট। সবার কাছে একজন প্রিয় মানুষ। সে সব পরিস্থিতিতে নিজেকে ভালো রাখতে জানে এবং সে ভালো থাকে। বেশ লম্বা বিরতি নিয়ে আজ আমি আবার একটি ঘটনা শ্রোতাদের সামনে তুলে ধরব, যার প্রভাব এখনো বর্তমান। তোমার নিশ্চয়ই প্রেত কথার 455 নম্বর এপিসোডের কথার কথা রহস্যের ঘটনাটা মনে আছে। সে যে আমার এবং আমার সন্তানদের আরবি শিক্ষিকা স্বপ্না আপা, হ্যাঁ, যিনি 455 নম্বর এপিসোডের ঘটনাটা আমাকে বলেছিলেন, তিনি আজকের ঘটনাটা আমাকে শুনিয়েছেন। তারই একজন ছাত্রকে কেন্দ্র করে আজকের এই ঘটনা আবর্তিত হয়েছে। বিগত 10 বছরে একটি সুখী পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের ঘরে ওই মুহূর্তগুলো কালো ছায়া ফেলে চলেছে। চলমান এই ঘটনায় ভুক্তভোগী পরিবারটি কি অসহ্য যন্ত্রণাতে দিনতিপাত করছে, তা ঘটনাটি পাঠ করলে শ্রোতাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে বলে আশা রাখছি। কথা না বাড়িয়ে আসল ঘটনায় দৃষ্টিপাত করি। ঢাকার আদাবর এলাকা নিজের ফ্ল্যাটে বসবাস করেন একজন ভদ্রলোক, তার আদর্শ সুন্দর পরিবার নিয়ে। পরিবারে তিনি, তার স্ত্রী এবং আদরের 3 সন্তান। ভদ্রলোক চাকরিজীবী আর ভদ্রমহিলা আইনজীবী। কিন্তু হঠাৎ করেই ভদ্রমহিলা তার এতদিনের পেশা ছেড়ে দিতে বাধ্য হন। কেন তিল তিল করে গড়ে তোলা নিজের কেরিয়ার ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন একজন কোট আনকোট মা, সে কথাটি এখানে বলবো। তুহিনরা 2 ভাই 1 বোন। তুহিনের বড় ভাই শাহিন, বড় বোনের নাম তুলিন। তুহিন তুলিনের চেয়ে 8 বছরের ছোট। পরিবারের সবার আদরে তুহিনের বয়স সবে 6 বছর। প্রতি বছরের মতো এবারও তারা সবাই মিলে দাদার বাড়িতে ঈদ করতে যাবে। সে খুশিতে 3 ভাই বোনের আনন্দ দেখে কে। স্কুল বন্ধ হওয়ার আগেই তাদের ঈদের পোশাক কেনা হয়ে গেছে। ঈদের সময় বাস ট্রেনে মাত্রাতিরিক্ত ভিড়, তাই বাবা ঈদের বেশ আগেই ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন। বাচ্চাদের স্কুলের ইয়ার প্ল্যান বুক থেকে ছুটির দিন তারিখ জেনে নিয়ে স্কুল ছুটির সাথে সাথেই যেন বউ বাচ্চাদের বাড়িতে পাঠাতে পারেন সেই ব্যবস্থা করছিলেন তুহিনের আব্বু। ভোর 6টায় তাদের ট্রেন, তাই খুব ভোরে অন্ধকার অন্ধকার থাকতেই তুলিন, শাহিন, তুহিন এবং তাদের আম্মুকে নিয়ে আব্বু ঢাকা কমলাপুর রেল স্টেশনে পৌঁছল। শীতের সকাল, কুয়াশায় চারদিক ভরপুর, ধোঁয়াশা ধোঁয়াশা ঘোলাটে পরিবেশ। ট্রেন তখনও আসেনি। স্টেশনে দাঁড়িয়ে চলছে ট্রেনের অপেক্ষা। ঠকঠক করে কাঁপছে স্টেশনে দাঁড়িয়ে থাকা জনগণ। সবার গায়ে গরম পোশাক, হাত মোজা, পা মোজা, মাফলার পরেও যেন শীতকে ঠেকানো যাচ্ছে না। অথচ শুধুমাত্র সাধারণ একটা পাতলা লাল সোয়েটার পরেও তুহিনের যেন কোনো শীত নেই। সে ছোটাছুটি করতে ব্যস্ত, তাকে ধরে রাখা দায় হয়ে পড়েছে। তুহিনের আম্মু একা তুহিনকে ধরে রাখতে পারছে না। অতিরিক্ত চঞ্চল এই তুহিন, কারো কথাই শুনে না, পেট ভর্তি শুধু জিদ আর জিদ। এদিকে তুলিন এবং শাহিন দুজনেই বেশ ঠান্ডা স্বভাবের। যদিও তারা ভীষণ এক্সাইটেড বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু তাদের দেখে তা বোঝার উপায় নেই। তুলিন হেডফোনে মন লাগিয়ে গান শুনছে। শাহিনের হাতে একটা কমিক বই। সূর্যের আলো ফোটেনি বলে সে কমিক্সগুলো পড়তে পারছে না, তাই মা এবং ভাই বোনের মাঝে দাঁড়িয়ে কুয়াশা ভেদ করে স্টেশনের লোকজন এবং রেল লাইন দেখার চেষ্টা করছে। ঠান্ডায় জমে যাচ্ছে দেখে তুহিনের আম্মু তার হাজবেন্ডকে ডেকে বলল, এই শুনছো, গরম গরম 1 কাপ চা পান করলে মন্দ হতো না, ঠান্ডাটা একটু কমতো। আব্বু বলল, আচ্ছা, তুমি বাচ্চাদের নিয়ে এখানে দাঁড়াও, আমি দেখি চাওয়ালাকে কোথাও পাওয়া যায় কিনা। আচ্ছা, লাগেজগুলো সাবধান কিন্তু, সামলে রেখো, স্টেশন বলে কথা। তুহিনের আব্বু যেতে যাবে এমন সময় তুহিন আবদার করলো, আব্বু আমি চিপস খাবো। তুহিনের আব্বু বললেন, আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো ওখানে। কিন্তু সে জিদ ধরলো যে সে আব্বুর সাথেই যাবে। আব্বু বলল যে,
এক্ষুনি ট্রেন চলে আসবে বাবা, যাওয়া যাবে না। লক্ষ্মী ছেলের মতো মায়ের কাছে থাকো। তাও ছেলে কিছুতেই শোনে না। অবশেষে বলে যে আমার হিসু এসেছে। এবার তিনি তুহিনকে সাথে না নিয়ে যেতে পারলেন না। তিনি বললেন, চলো। বাপ বেটা দুইজনে স্টেশনের কাছের একটা দোকানে গেল। স্টেশনের ওয়াশরুম অনেক দূর। দোকানদারকে তুহিনের আব্বু জিজ্ঞাসা করল, ভাইজান, কাছাকাছি টয়লেট আছে? দোকানদার উত্তর দিল, না ভাইজান, আপনাকে হেঁটে ওই স্টেশনের টয়লেটেই যেতে হবে। তুহিনের আব্বু বললেন, আরে আমার জন্য নয়, আমার বাচ্চার প্রয়োজন। এই কথা শুনে দোকানি হেসে ফেললেন, আরে মশাই, বাচ্চার আবার টয়লেট লাগে নাকি? আমার দোকানের পিছনে যে জায়গাটা আছে ওখানে দাঁড় করিয়ে দিন। এই কথা শুনে আব্বু যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলেন। তুহিনের প্যান্টের চেনটা খুলে দাঁড় করিয়ে দিলেন। স্থানটা দোকানের পাশ দিয়ে গিয়ে একটু পিছন থেকে। এই ভাগে তিনি দোকানের সামনে এসে চিপস, বিস্কিট, কেক, চকলেট, কলা এসব কিনে দাম পরিশোধ করলেন। কিন্তু এখনো তুহিন সামনে আসছে না দেখে আব্বু তুহিনের নাম ধরে ডাকলেন, তুহিন, কি হলো? এসো। তুহিন, তুহিন। ছেলের কোনো উত্তর নেই দেখে তিনি খাবারের প্যাকেট হাতে দোকানের পিছনে তাকলেন। সেখানে তুহিন নেই। বুকের ভেতরটা ধারাস করে উঠল। এখানেই তো ছিল, কোথায় গেল? এমন ঘন কুয়াশা পড়েছে যে 10-15 কদম দূরত্বের মানুষও ঠাউর করা যাচ্ছে না। তুহিনের আব্বু চিৎকার করে ডাকতে লাগলেন, তুহিন, তুহিন। দোকানদারও ব্যতিব্যস্ত হয়ে উঠল। তিনিও উৎকণ্ঠার সাথে বলে উঠলেন, আরে, বাচ্চাটা তো এখানেই ছিল, কই গেল? দোকানে আসা এক কাস্টমার বলল, ওই ফর্সা মতো লাল সোয়েটার পরা বাচ্চাটা তো। তুহিনের আব্বু এবং দোকানদার একসাথে বলল, হ্যাঁ হ্যাঁ, সেই সেই। তাকে তো দেখলাম একটা কালো ছাগলকে আদর করছে, ওই তো, ওইদিকে। এই ঘন কুয়াশা বাচ্চাটাকে একা দেখে আমি তো নাম জানতে চাইলাম, কিন্তু বাচ্চাটা কোনো উত্তর করলো না। এই তো মাত্র 10-12 কদম ওইদিকে, এগিয়ে চলুন, পেয়ে যাবেন। লোকটি তার ডান হাত প্রশস্ত করে দিক নির্দেশন করলেন। তুহিনের আব্বু বলল, ধন্যবাদ আপনাকে। তুহিনের আব্বু খাবারের পলিথিনটা হাত থেকে নামিয়ে আবারও দোকানে রাখলেন। দোকানদারকে বললেন, ভাইজান, এগুলো এখানে রেখে গেলাম, ছেলেকে খুঁজে পেলে এসে নিয়ে যাব। দোকানদার বললেন, অসুবিধা নেই ভাই, আপনি জলদি যান। আব্বু সেই লোকটির নির্দেশনা অনুযায়ী ওই পথেই রওনা হলো। জোরে দৌড়তেও পারছে না, কুয়াশার মধ্যে কারোর সাথে ধাক্কা লেগে যেতে পারে এই ভয়ে। সত্যি সত্যি 10 কি 15 কদম এগোতেই তুহিনকে পাওয়া গেল। সে মনের সুখে কালো রঙের একটি ছাগলকে কলার খোসা খাওয়াচ্ছে। আব্বু দেখল তুহিনের লাল সোয়েটার পেটের কাছে ফোল্ড করে তাতে কতগুলো কলার খোসা পড়েছে। অনেকটা মেয়েদের ফ্রকের কোচুরের মতো করে পড়েছে সে, কুড়িয়ে পাওয়া কলার খোসাগুলো বহন করার জন্য। আর আরেক হাতে কোচুর থেকে একটা একটা করে খোসা নিয়ে ছাগলটির মুখের সামনে ধরছে। ছাগলটি গোগরাসে তা চিবিয়ে চিবিয়ে গিলছে। আব্বু যে তার এত নাম ধরে রাখছে সেদিকে তার খেয়ালই নেই। যখন আব্বু এসে তুহিনের কাঁধে হাত রাখলো, একটা ঝাঁকুনি দিয়ে ঢাকলো, এই তুহিন, তখন তার হুঁশ এলো। মনে হলো সে যেন এক অন্য ভুবনে চলে গিয়েছিল। সেখান থেকে আব্বুর ঝাঁকুনিতে সম্বিত ফিরে পেল সে। সাথে সাথে বলল, আব্বু দেখো, কত সুন্দর দুটো ছাগল। আব্বু তার কথার কোনো উত্তর দিল না। তার কোচর থেকে ধুলো পড়া কলার খোসাগুলো এক ঝটকায় স্টেশনের ফ্লোরে ফেলে দিল। তারপর হাত ধরে হির হির করে টেনে নিয়ে গেল সেই দোকানের সামনে। সেখান থেকে পলিথিনে মোড়ানো খাবারের ব্যাগ এবং একটা ওয়ান টাইম গ্লাসে করে চা নিয়ে শাহিন, তুলিন এবং তাদের মায়ের কাছে গিয়ে পৌঁছল। চায়ের কাপ বাচ্চাদের মায়ের হাতে দিয়ে বললেন, আজ সর্বনাশ হয়ে গিয়েছিল, আরেকটু হলে। তারপর তুহিনকে তার কন্যা তুলিনের হাতে দিয়ে বলল, তুলিমাউনি, তোমার ভাইয়ের হাত শক্ত করে ধরে রাখো, কোথাও যেতে দেবে না। তুলিন সাথে সাথে তুহিনের হাত ধরে ফেলে। তারপর অনুভব করে তুহিনের হাতে বালি এবং আঠালো কি যেন লেগে আছে। সাথে সাথে তুলিন জিজ্ঞাসা করে, তুহিন, তোমার হাতে কি লেগে আছে? ছি, তুমি ময়লা খেটেছ? আব্বু বলে, তুহিন ময়লা কলার খোসা কুড়িয়েছিল, তাই হয়তো হাতে ময়লা লাগিয়ে ফেলেছে। পানির বোতলটা দাও, ওর হাত দুটো ধুইয়ে দিই। আম্মু পানির বোতল এগিয়ে দিল। তুহিনের হাত ধোয়াতে ধোয়াতে আব্বু তুলিনকে বলল,
যে বাড়িতে ঈদের মধ্যে আম্মুকে নানান রকম কাজ করতে হবে। তাই সামনের এই কয়েকদিন তুহিনের দায়িত্ব থাকবে তুলিনের পর। ছোট ভাইকে ঠিকমতো দেখে রাখতে পারবে কিনা জিজ্ঞাসা করলেন আব্বু। তুলিন বলল, পারবো আব্বু। আব্বু জিজ্ঞাসা করলো, মনে থাকবে তো? উত্তর হলো, ঠিক আছে আব্বু, মনে থাকবে। এবার এতক্ষণ ধরে ঘটে যাওয়া ঘটনা আব্বু খুলে বললেন। সবাই তো ভয়েই অস্থির। কি হতো যদি তুহিন হারিয়ে যেত? এখন থেকে তুহিনকে নিয়ে বেশি বেশি সাবধানে থাকতে হবে। সূর্য উঠতে শুরু করেছে, কুয়াশাও কমছে। ট্রেন এখনো আসেনি। প্রতিবার ঈদের সময় হলেই ট্রেন এমন লেট করে। ঈদের 15 দিন আগে থেকেই নারীর টানে বাড়ি যাওয়ার ধুম পড়ে যায় শহরবাসীদের। উপচে পড়া মানুষের ভিড়, মাঘের শীতেও গরম লাগে। অবশেষে ট্রেনের হুইসেল শোনা যায়। বাচ্চাদের এবং তাদের আম্মুকে সিটে বসিয়ে দিল তুহিনের আব্বু। ট্রেন ছাড়ার সময় হলে তাদের আব্বু সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিজের অফিসের পথে পা বাড়ালো। শাহিন এবং তুলিন জানে আব্বু ঈদের আগের দিন বাড়িতে যাবে, কারণ চাকুরিজীবীদের ঈদের বন্ধ মাত্র 3 দিন থাকে। কিন্তু অবুঝ ছোট্ট তুহিন তো এসব জানে না। আব্বুকে ট্রেন থেকে নামতে দেখে চিৎকার করে কান্না জুড়ে দিল। আম্মু এটা ওটা বলে ভুলিয়ে ভালিয়ে তাকে শান্ত করল। জানালা থেকে চলমান দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় তুহিনের কান্না বন্ধ হলো। ওরা 3 ভাই বোন জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ট্রেনের বাইরের চলমান দৃশ্য দেখে তারা যার বর্ণায় আনন্দিত এবং খুশি। তারা দেখছে প্রাকৃতিক দৃশ্য, গাছ, নদী, সূর্য, বাড়িঘর, সর্ষে ক্ষেত, সবজি ক্ষেত, মানুষের চলাচল। শুধুমাত্র তুহিনই দেখছে ছাগল। ছাগল দেখছে আর হাতে তালি দিয়ে বলছে, ওই যে 2টো ছাগল, এটা তো সাদা ছাগল। ও মা, ছাগলের কিউট বেবিরা। ও মা, কি একটা মোটা ছাগল। আম্মু লক্ষ্য করে তুলিন এবং শাহিন নিজেদের মতো গল্প করলেও তুহিন কিছুক্ষণ পর পরই ছাগল দেখে আনন্দিত হচ্ছে। তাই আম্মু তুহিনের কাছে এসে বলে, তুমি শুধু ছাগল দেখছো কেন? আর তো কত কিছু দেখবার আছে, সেগুলোও দেখো। ওই দেখো, হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে, সর্ষে ক্ষেতটা কেমন হলুদ বর্ণের হয়েছে। তুহিনের কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে কারণেই সেদিন তিনি মামুলি ব্যাপার ভেবে বিষয়টিকে ইগনোর করলেন। ঠিক ঠিক ঈদের আগের দিন ভোরবেলা শাহিন, তুলিন এবং তুহিনের আম্মু গ্রামে এসে পৌঁছলেন। আব্বু নাইট কোচে ফিরে এসেছেন। সকালটুকু রেস্ট নেবেন, দুপুরে 3 ভাই এবং তাদের বড় সন্তানদের সাথে নিয়ে গ্রামের হাটে যাবেন। প্রতিবারের মতো এবারেও তুহিনের বাবা চাচারা মিলে 4 খাসি কুরবানি দিবে বলে মনস্থির করেছে। অনেক ঘুরে ঘুরে অবশেষে হাট থেকে পছন্দ মতো দেখতে এবং জুতসই দাম দিয়ে 4টি খাসি কিনে আনা হয়েছে। খাসি 4টির শিঙের সাথে জরির সুতো জড়িয়ে সুন্দর করে সাজিয়ে গলার দড়ি ধরে টানতে টানতে, হাসতে হাসতে, খেলতে খেলতে বাড়ির দিকে রওনা হয়েছে তারা। বাড়িতে তুহিন মায়ের সাথে করে উঠোনে দাঁড়িয়ে খাসিগুলোকে দেখছে। এমন সময় তুহিন হাতে তালি দিয়ে বলে উঠল, আম্মু দেখো, ওই হাসিটা কি সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে। মা ছেলের কথা শুনে খুব স্বাভাবিকভাবেই বললেন, তোমাকে পছন্দ হয়েছে হয়তো, তাই তাকিয়ে আছে। চলো আমরা খাসিগুলোর কাছে যাই, তাদেরকে আদর করে কাঁঠাল পাতা খাইয়ে দিই। মা তুহিনকে হাত ধরে খাসির কাছে নিয়ে গেল। প্রতিটা খাসিকে মা আর তুহিন দুজনে মিলে আদর করছে। খাসির পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, গলায় হালকা করে হাত টেনে টেনে দিচ্ছে, পাশে রাখা কাঁঠালের ডাল থেকে পাতা ছিঁড়ে খেতে দিচ্ছে। মা হঠাৎ করে লক্ষ্য করলেন তুহিন এমনি এমনি একটা অদৃশ্য খাসি কল্পনা করে একটা খাসিকে যেভাবে বাস্তবে আদর করে ঠিক তেমনি ভাবে সেবা যত্ন করছে। শুধু তাই নয়, তার সামনে এক হাতে কয়েকটা কাঁঠাল পাতা তুলে ধরেছে, অদৃশ্য খাসিটিকে খাওয়ানোর চেষ্টা করছে আর মুখে বলছে, খাও খাও, রাগ করো না। মা ভীষণ অবাক হলেন, তুহিনকে বললেন, বাবা তুমি এমন কল্পনার খেলা বন্ধ করো। আসল খাসি তো তোমার পিছনে, তাদেরকে পাতা খাওয়াও। দেখো সবাই এই 4টে খাসি নিয়ে কত আনন্দ করছে। এসো এদিকে এসো, ওখানে কিচ্ছু নেই। তুহিন মায়ের কথা শুনে তৎক্ষণাৎ জবাব দেয়, 4টা কোথায় মা? এখানে তো 5টা খাসি। 1, 2, 3, 4, আর এই যে আমার কাছে সবচেয়ে সুন্দর সাদা রঙের খাসিটা 5। মা এবার বিস্মিত হলেন, অনুসন্ধিৎসু চোখে চারপাশে ঘাড় ঘুরিয়ে দেখলেন। মনে মনে কেমন যেন ভয়ও পেলেন। এই সন্ধ্যার সময় ছেলে এমন কথা বলছে কেন?
তিনি শুনেছেন গ্রামে জিন পড়ি থাকে। তাই কি হতে কি হয় বলা যায় না। তুহিনকে নিজের অবাঞ্ছিত ভীতির কথা না বুঝতে দিয়ে সাথে সাথে একটু মিথ্যে রাগ দেখিয়ে হালকা বকা দিলেন। বললেন, চলো এখান থেকে, তোমাকে আর কোনো খাসি আদর করতে হবে না, চলো আমরা ঘরের মধ্যে যাই। তিনি তুহিনের হাত ধরে টেনে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু তুহিন কিছুতেই ঘরে ঢুকবে না। সে পিছন দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, আমি যাব না, আমি ওই সুন্দর খাসির কাছে যাব। ও আমার দিকে তাকিয়ে আছে, দেখো দেখো, খাসিটা কান্না করছে, আমাকে যেতে দাও। আম্মু, ওই সাদা খাসিটা কান্না করছে, আমি যাব, আমাকে ছাড়ো, ছাড়ো বলছি। তুহিন হাত পা ছুড়ে কাঁদছে। মা পাঁজা কোলে করে তাকে মোটামুটি টেনে হেঁচড়ে ঘরের মধ্যে নিয়ে আসে। মা ভুলিয়ে ভালিয়ে তুহিনকে ঘরে এনেছিল ঠিকই, কিন্তু ঘরের ভিতরেও তার একটা দুশ্চিন্তা কাজ করছিল। তুহিনের কান্না কিছুতেই বন্ধ হচ্ছিল না। অনেক পরে কাঁদতে কাঁদতে তুহিন ভাত না খেয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছিল। ওই দিন রাতে তুহিনের প্রচন্ড জ্বর এসেছিল। জ্বরের মধ্যেও সে খাসি নিয়ে ভুলভাল বকছিল। সুন্দর খাসিটা আমার দিকে তাকিয়ে আছে, আমাকে ডাকছে, ওকে কোরবানি করো না আব্বু, ও কান্না করছে, আমাকে সুন্দর খাসির কাছে যেতে দাও। মা চলো, আমরা ওকে পাতা খেতে দিই। ছেলের ঘুমের মাঝে বিড়বিড় করে এমন কথা শুনে তুহিনের আব্বুর হঠাৎ করে মনে পড়ল, সেদিন স্টেশনে তুহিন দুটো ছাগলের কথা বলেছিল, কিন্তু বাস্তবে সেখানে একটা কালো ছাগল ছিল। দ্বিতীয়টাকে তো আশেপাশে দেখেনি সে। তাহলে কি তুহিন স্টেশনেও এমন অদৃশ্য একটা ছাগল দেখেছিল? কথাটা তুহিনের আব্বু তার ভাই ভাবিদের সাথে শেয়ার করলো। সবাই এই কথা শুনে বুঝতে পারলো এই অদৃশ্য ছাগলের বিষয়টা তাহলে স্টেশন থেকেই তুহিনের মধ্যে এসেছে। কিন্তু তারা তো জানে ঢাকার কমলাপুর স্টেশন একটা অনেক বড় সড় স্টেশন। সেখানে প্রতিটা মানুষকে সার্চ করে স্টেশনের ভিতরে প্রবেশ করে। ছাগল সেখানে ঢুকবে কিভাবে? তুহিনের বড় চাচু প্রশ্ন করল, হ্যারি, ছাগল কি তুইও দেখেছিলি? হ্যাঁ ভাইয়া, আমি একটা কালো ছাগল দেখেছিলাম। শুধু আমি না, যে ভদ্রলোক আমাকে তুহিনের খোঁজ দিয়েছিল সেও ছাগলটা দেখেছে। চাচু বললেন, বিষয়টা কেমন যেন গোলমেলে ঠেকছে। আচ্ছা বাদ দে, এখন তুহিনের কি করা যায় সেটা নিয়ে ভাব। সারা রাত তুহিনের আব্বু, আম্মু, দাদি, চাচা, চাচিরা তুহিনকে ঘিরে বসে রইল। কারো চোখে ঘুম নেই, দুশ্চিন্তায় সবাই অস্থির। এই সুস্থ ভালো ছেলেটার হঠাৎ কি হলো? কোনো খারাপ বাতাস লাগেনি তো? সকালে কবিরাজ ডাকতে হবে। দাদি সুপুরি কাটার লোহার সর্তা বা জাঁতিটা তুহিনের মাথার কাছে এনে রাখলেন। তুহিনের বড় চাচা কোরআনের সূরা পড়ে তুহিনের মাথা থেকে পা পর্যন্ত ফোঁ দিয়ে দিলেন। শেষ রাতের দিকে তুহিন যেন একটু ঘুম হলো, অস্থিরতা তার কাটল। কিন্তু ঈদের পুরোটা দিন তুহিন জ্বরে পুড়েছে, কোনো কিছু খেতেও পারেনি, এমনকি ঈদের সিমটুকুও না। ঈদের নামাজ শেষে তুহিন এবং শাহিনের চাচাতো বড় ভাই একজন কবিরাজকে ডেকে এনেছিল। কবিরাজ ভালো করে তুহিনকে দেখে কিসব গাছগাছড়ার ঔষধ দিলেন। তুহিনের কোমরে একটা কালো সুতোর সাথে পিতলের তাবিজ বেঁধে দিলেন। বললেন, বদনজর লেগেছে বাচ্চার উপর, চিন্তা নাই, আমি ওর শরীর বেঁধে দিয়েছি, ওকে কোনো ক্ষতি করতে পারবে না। তবে লক্ষ্য রাখতে হবে এই তাবিজটা যেন ওর দেহ থেকে বিচ্ছিন্ন না হয়। সেবার কোনো মতে গ্রামে ঈদ পালন হয়। তুহিনেরা এরপর শহরের বাসায় ফিরে যায়। তারপর বেশ কিছুদিন কেটে গেল। তুহিন বেশ ভালোই ছিল, অনেকদিন আর ছাগল বিষয়ে কোনো অভিযোগ করেনি। এমনি একবার চট্টগ্রামে মাসি বা খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল তুহিনের 3 ভাই বোন। তাদের বাবা মা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে 3 ছেলে মেয়েকে পৌঁছে দিয়ে যে যার কর্মস্থলে ফিরে গিয়েছিল। চট্টগ্রাম এয়ারপোর্টে নামলে তুহিনের খালা, খালু এবং খালাতো ভাই বোনেরা এসে তাদের রিসিভ করে বাসা নিয়ে যায়। তুহিনেরা তাদের খালাতো ভাই বোনেরা এমনিতেই জার্নি করে অভ্যস্ত। কর্মব্যস্ত পিতামাতার সন্তানদের অনেক কিছুতেই মানিয়ে নিতে হয়, অভ্যস্ত হতে হয়। এটা তাই তাদের কাছে বেশ সাধারণ একটা ব্যাপার। চট্টগ্রামে গিয়ে সব খালাতো ভাই বোনেরা অনেক অনেক আনন্দ করেছিল। হঠাৎ করেই তুহিন বারান্দার রেলিং এর বাইরে রাস্তার দিকে তাকিয়ে বলতে লাগলো, ভাইয়া দেখো, সাদা ছাগলটা কি সুন্দর, কত মায়া মায়া করে আমার দিকে তাকিয়ে আছে। তুহিনের ভাই বোনেরা সবাই 3 তলার বারান্দা থেকে নিচের রাস্তায় তাকিয়ে দেখে কোনো ছাগল নেই,
ওরা শিওর হওয়ার জন্য কেউ কেউ একসাথে নিচে নেমে এলো, কিন্তু রাস্তায় কোনো ছাগল কেউই দেখতে পেল না। তারা আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করেও ছাগলের কোনো হদিশ পেল না। সেখানে বাস্তবে কোনো ছাগল ছিলই না। এরপর সব ভাই বোনেরা তুহিনকে খেপাতে শুরু করলো, ছাগলের বন্ধু পাগল, পাগলের বন্ধু ছাগল। এবার তুহিন কাঁদতে কাঁদতে তার মাসি মানে খালার কাছে এসে নালিশ করলো যে, খালা, আপু ভাইরা আমার কথা বিশ্বাস করছে না, উল্টে আমাকে খেপাচ্ছে, তুমি ওদের বকা দাও তো। তুহিনের খালা তার চোখ মুচিয়ে আদর করে হাতে একটা বিস্কিট দিয়ে বলল, তুমি এগুলো খাও আব্বু, আমি ওদের বকা দিব। কিন্তু তুমি ওদের কি বলেছিলে? তোমার কোন কথা ওরা বিশ্বাস করছে না বলো তো আমাকে? আমি রাস্তায় একটা সাদা রঙের সুন্দর ছাগল দেখেছি, ওরা বলছে আমি নাকি বানিয়ে মিথ্যে কথা বলছি, কিন্তু বিশ্বাস করো আমি মিথ্যা বলিনি, ওখানে সত্যি সত্যি হোয়াইট ছাগলটা ছিল। খালা বললেন, আচ্ছা তুমি এখানে বসে বিস্কিট খাও, একদম কান্না করবে না, আমি ওদের ধমক দিয়ে আসছি, কেমন? খালা সব বাচ্চাদের কাছে গিয়ে জানতে চাইল, কিরে তোরা তুহিনকে কি বলেছিস রে? ছোট ভাইটাকে এমন করে কেউ কাঁদায়? খালার ছেলে বলে, মা জানো আশেপাশে কোনো ছাগলই নেই, অথচ তুহিন বলছে সে নাকি মায়া মায়া চোখের একটা হোয়াইট ছাগল দেখেছে। খালা বললেন, এতে এত হাসির কি হলো? হয়তো ছিল তখন, এখন চলে গেছে, তাই বলে তোর ওকে কাঁদাবি? ওনার ছোট তো দিচ্ছে, ছোটদের কেউ খেপায়? সবাই বলল যে তারা কোনো ছাগল দেখেনি। খালা বিষয়টা নিয়ে একটু চিন্তিত হলো, কিন্তু বাচ্চাদের সেটা বুঝতে না দিয়ে কণ্ঠটা একটু চড়িয়ে তাদেরকে খুব বকাবকি করলো। এতটুকু জোরে চেঁচিয়ে কথাগুলো বললো যেন ঘর থেকে তুহিন সেই বকাগুলো শুনতে পায়, আর কখনোই যেন তারা তুহিনকে এইভাবে না জ্বালাতন করে সেটাও বলে শাসিয়ে দিল। খালা রুমে এসে তুহিনের আম্মুকে মোবাইল ফোনে আজকের ঘটনাটা জানালো। সাথে সাথে আম্মু তার বোনকে বলল, তুই একটু তুহিনের কোমরে লক্ষ্য করে দেখতো, কালো সুতোয় পিতলের একটা তাবিজ বাঁধা আছে কিনা। খালা তাড়াতাড়ি তুহিনের কাছে গিয়ে কোমর তল্লাশি করলো, কিন্তু কোনো তাবিজ তো দূরের কথা, কালো সুতোর সন্ধানও মিলল না। তুহিনের মা তুহিনের সঙ্গে ফোনে কথা বলল। তুহিন জানালো, এয়ারপোর্টে যখন সে ওই কারটা খুলেছিল, ওই সুতোটা খুলেছিল, তারপর সে ওই সুতোর কথা ভুলে গেছে, এবং এও জানালো যে তার ওই সুতোটা পড়তে ভালো লাগে না। এরপর ফোনটা কেটে দিল। তাবিজ হারানোর পর থেকে আবারও তেমনই করে তুহিন যেখানে সেখানে সাদা ছাগলটাকে দেখতে পেত, আর দেখা মাত্রই সেখানে সে চলে যেতে চাইত। শুধু যে দেখতে পেত তাই নয়, ছাগলটা নাকি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। তুহিনের এমনিতেই ছাগল ভালো লাগতো, সে রাস্তাঘাটের ছাগলের সাথেও গলা ধরে আদর করত। ছাগলের প্রতি ওর একটা আলাদা টান অনুভব করত, ছাগলরাও যেন ওর সান্নিধ্য পছন্দ করত। কিন্তু তার কল্পনার সেই সুন্দর সাদা ছাগল আর অন্য কেউ দেখতে পেত না। আরেকদিনের ঘটনা, ওরা স্কুল থেকে দূরে কোথাও পিকনিকে গেল। পিকনিক স্পটের আশেপাশের এলাকায় বেশ কিছু ছাগল ছিল। তুহিন তো ছাগলগুলোকে দেখে বেজায় খুশি, ছাগলগুলো তেমনি তুহিনকে দেখে ওর পাশে পাশে চলতে লাগলো। পিকনিকে এতগুলো বাচ্চা ছিল, কিন্তু ছাগলগুলো শুধু তুহিনের কাছে ঘেঁষে বসছে, তাকিয়ে রয়েছে তুহিনের মুখের দিকে। সে এক অদ্ভুত কাণ্ড। ছাগলগুলোর এমন আচরণ দেখে শিক্ষকেরা সবাই তুহিনের নাম দিল হেমলনের বাঁশিওয়ালা। পার্থক্য শুধু হেমলনের বাঁশিওয়ালার সাথে ইঁদুরের, আর তুহিনকে ঘিরে থেকেছে অপরিচিত স্থানের ছাগলরা। তবে ওই অপরিচিত ছাগলরা তুহিনের কোনো ক্ষতি করে। এমনিতেই ছাগল নিরীহ জাতের প্রাণী, তাই বিষয়টাকে স্কুলের শিক্ষকরা অতটা গুরুত্ব দেয়নি। তুহিনের সহপাঠীরা সেটাকে স্বাভাবিকভাবে কিন্তু নেয়নি। ওই বছরের পিকনিকের পর থেকে তুহিনের নাম তারা দিয়েছিল ছাগলের বাঁশিওয়ালা। তুহিনের আব্বু আম্মু তাকে ঢাকার অনেক ডাক্তার কবিরাজ দেখাচ্ছেন, অনেক ফকির সাধুর কাছে নিয়ে ঝাড়ফুঁক করিয়েছেন, কিন্তু কোনোই কাজ হচ্ছে না। ইতিমধ্যে তুহিনের দাদার বাড়ির সেই তাবিজ দেওয়া ফকিরটি মারা যাওয়ায় আব্বু আম্মু বেশ বিপাকেই পড়ে গেছেন। তুহিনের বয়স এখন 16। সে উচ্চতায় প্রায় 5.5 ফিটের মতো লম্বা, ধবধবে ফর্সা, লিকলিকে গড়ন। আগে পড়ালেখায় বেশ ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে সে পড়াশোনায় মন দিতে পারছে না। সে এখনো রাত্রিবেলা সব ছাগল দেখে, আর অদৃশ্য এই সাদা ছাগল প্রায় তার কাছে আসে। দুপুরে এবং সন্ধ্যার দিকে অদৃশ্য ছাগলের দেখা মেলে। তুহিন তাকে আদর করে, ঘুম পাড়ায়, ছাগলের সাথে কথা বলে, আর যেখানে কাঁঠাল পাতা দেখে বাসায় নিয়ে আসে। মায়ের চালের পাত্র থেকে চাল এনে একটা প্লেটে রাখে রোজ সকালে, একটা লাল মগে করে পানি রাখে তার খাটের পাশে, খাটের নিচে কাঁঠাল পাতা এবং ভুসি দিয়ে ভর্তি।
মা এসব দেখে আঁচলে চোখ মোছে। তুহিন যখন স্কুলে যায় তখন তার ঘরটা পরিষ্কার করে মা। আবার পরের দিন সকালে তুহিন সব কিছু এনে জোগাড় করে তার ছাগলকে খাওয়াবে বলে। মা নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করে। কোনো চিকিৎসাতেই সে অদৃশ্য ছাগলের হাত থেকে নিস্তার পায় না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ঘুমের ঔষধ দেয়, কিন্তু ঘুমের মধ্যেও অদৃশ্য ছাগলের সাথে তুহিন কথা বলে। কি হবে তুহিনের? তুহিনের নানান পরামর্শে তুহিনকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একজন হুজুর রাখা হয়। তুহিন আরবি পড়ে, খুব সুন্দর করে পড়তে পারে সে, কিন্তু মাঝে মাঝে তার মন খারাপ থাকে। তার মুড না থাকলে সে পড়তে বসতে চায় না। হুজুর এত বড় ছেলের এমন রাগ এবং মুডের বিষয় দেখে মাকে প্রশ্ন করে যে কি হয়েছে। তুহিনের মা হুজুরকে তার ছাগল সমাচার বিস্তারিত খুলে বলে। যদিও এই আরবি শিক্ষকের বিশেষ কোনো ক্ষমতা নেই, তবে তিনি ধারণা করেন যেটা কোনো জিনের কারসাজি হতে পারে। জিন ছাগলের রূপ ধরে তুহিনের কাছে দেখা দেয়। তাই হুজুর তুহিনের মাকে বলেন, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাউসার পড়ে ঘুমের আগে তুহিনের বুকে ফুঁ দিয়ে দিবে না পা। মা হুজুরের সাথে কথা বলার পর প্রতিদিনই তার ছেলেকে বুকে ফুঁ দিয়ে ঘুম পাড়ান। ইদানিং তুহিন নিজেই সূরাগুলো পাঠ করে, নিজেই নিজের বুকে ফুঁ দিয়ে ঘুমায়। তবে আজকাল সমস্যা যেটা হয়েছে তা হলো, আগে তুহিন রাগ করলে চিৎকার করত, এখন উল্টো। এখন তুহিন চুপ করে থাকে। দিন হোক রাত হোক, মন খারাপে 5 তলার সামনের রাস্তার দিকে তাকিয়ে থাকে। তার তাকানোটা অনেকটা ভাবলেশীন। শুধুমাত্র ছোট সন্তান তুহিনের কথা ভেবেই একজন কর্মজীবী মা আজ পুরোপুরি গৃহিণী। বোন তুলিনের বিবাহের সম্বন্ধ আসলেও ভেঙে যায়। এলাকার লোকমুখে শোনা একজন পাগলের বোনকে কে বিয়ে করবে। 10টা বছর ধরে এই পরিবারের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে তা যেন থামবার নয়। এই ঝড়ের কবল থেকে কিভাবে মুক্তি মিলবে তাও কেউ জানে না। জানে না এই অসহায় পরিবারটি। এই ছিল আজকের অদৃশ্য সাদা ছাগল নামক মূল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে তোমার মনোমুগ্ধকর জাদুকরি ভরা কণ্ঠে পড়ে শুনিও। খুশি হবে আমাদের আরবি শিক্ষিকা আপা। প্রেতকথার সকল শ্রোতার প্রতি অফুরন্ত ভালোবাসা, অবিরাম কৃতজ্ঞতা। তারা এতক্ষণ যে ঘটনার সাক্ষী হলেন, তাই নিরন্তর প্রীতি এবং শুভকামনা রইল প্রিয় গৌরব এবং টিমের জন্য। সমাপ্ত। তামিনা নিশা, বনবিদ, কবি, কথা সাহিত্যিক, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আউটস্ট্যান্ডিং একটা ঘটনা। অনেক ছোটবেলায় এমন ধরনের ঘটনা শুনেছিলাম এবং আজ অনেকদিন পর এমন একটা ঘটনা শুনলাম। তামিনাদি, দারুণ লাগলো আপনার এই ঘটনা, এবং আমি চাইবো আপনি আরো ঘটনা আমাদেরকে পাঠান। এইভাবেই যেভাবে সবসময় প্রেত কথার সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। কি অবাক লাগে না যে আমরা হয়তো আমাদের কল্পনায় এমন কিছু দেখতে পাই যে কল্পনা এক সময় সত্যি বলে মনে হতে শুরু করে। কখনো কখনো ডিলিউশন আমাদের এমন জায়গায় নিয়ে চলে যায়, আমরা মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়ি, মানসিকভাবে আমরা স্টেবিলিটি হারাই। আপনাদের মধ্যে কারোর সাথে কি এমন কিছু ঘটেছে কখনো? ঘটে থাকলে জানান। প্রেতকথা@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান আপনার জীবনে ঘটে যাওয়া সর্বশ্রেষ্ঠ অলৌকিক বা ভৌতিক ঘটনা, অথবা আপনার শোনা শ্রেষ্ঠ ভৌতিক ঘটনা। মাথায় রাখবেন, এই ঘটনা যেন আগে অন্য কোনো প্ল্যাটফর্মে না প্রকাশ করা হয়ে থাকে। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, রাত 11টার সময় স্পটিফাইতে প্রেতকথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। শুভ দীপাবলি।